ভুলে যাওয়া, অথবা সকাল আর বিকালে স্বার্থ অনুযায়ী তাড়িত হচ্ছে। দেশপ্রেম কিংবা বৃহত্তর স্বার্থ যেটা, সেইটা বিবেচনায় না নিয়ে তারা বিবেচনায় নিচ্ছেন দলের স্বার্থ এবং রাজনীতির স্বার্থ। রাজনীতি এবং দলের স্বার্থ সবসময় মানুষের পক্ষে যায় না। এখন দেখেন, এই মুহূর্তে নির্বাচন পেছালে কার লাভ? সবচেয়ে বেশি লাভ আওয়ামী লীগের। নির্বাচন যত পিছাবে তত আওয়ামী লীগের লাভ হবে। আপনি যত দেরি করবেন ততই আওয়ামী লীগ ফিরে ফিরে আসবে, নানানভাবে আওয়ামী লীগ ফিরে ফিরে আসবে। তারপরে কার লাভ? তারপরে লাভ এনসিপির। এককভাবে একটা সিটও জিতবে না। ফলে যত পিছাতে পারে তত কিশোর উপদেষ্টা, তরুণ উপদেষ্টা, যুবক উপদেষ্টা, দুই একটা বুইরা উপদেষ্টা যারা আবার তাদের মাথায় হাত বোলানো ছাড়া সকালবেলা নাস্তা খেতে পারে না, এই সব নিয়ে তারা দেশ শাসন করতে পারবে। যখন তখন প্রধান ব্যক্তির ঘরে ঢুকে পড়তে পারবে, যখন তখন একে সরাও তাকে সরাও বলতে পারবে। তাহলে দ্বিতীয় লাভ হচ্ছে নির্বাচন পিছালে এনসিপির, আর তৃতীয় লাভ কার? জামাতের। কেন জামাত ইসলামের লাভ? কারণ জামাত ইসলাম এমন একটা সন্ধিক্ষণে আছে, এই মুহূর্তে তারা পরিপূর্ণভাবে ক্ষমতাও যেতে পারবে না ইলেকশন করলে, আবার ক্ষমতা থেকে যেতেও তাদের ইচ্ছা করছে না। কারণ প্রশাসনের বিভিন্ন জায়গাতে তারা নিজেদের লোক বসিয়েছেন। আর কোথাও বসান আর না বসান, তারা কয়েকটা জায়গায় বসাতে যে পেরেছেন, এটা পত্রপত্রিকার রিপোর্ট আছে। আমি তাদেরকে অভিযুক্ত করতে চাচ্ছি না, এটা পলিটিক্যাল একটা স্ট্র্যাটেজি। সব দলই চায় প্রশাসন সহ সব জায়গায় নিজের লোক থাকুক। নিজের লোক না থাকলেই তখন দলীয়করণ। হ্যাঁ, নিজের লোক থাকলে বলে আমরা দেশপ্রেমিক, তৌহিদি, তারপরে গণতান্ত্রিক, জাতীয়তাবাদী, তারপরে হচ্ছে বিপ্লবী এবং পরিবর্তনবাদী, এইসব শব্দ দিয়ে সেগুলো জায়েজ করে। তো এখন যদি কোনো কারণে নির্বাচন না হয়, তাহলে প্রশাসনের মধ্যে যারা বিভিন্নভাবে পদোন্নতি, পদায়ন পেয়েছেন নিজেদের লোকেরা, এদেরকে দিয়ে জামায়াত তাদের রাজনৈতিক উপকার সাধিত করতে পারবে। এবং শুধু তাই না, তারা এক ধরনের ক্ষমতা এনজয় করছে। আর কিছু বলেন আর না বলেন, আমাদের স্বাস্থ্য বিভাগে গেলে আপনি দেখবেন যে মাশাআল্লাহ সেখানে তাদের বেশ লোকজন চতুর্দিকে তারা পদায়িত হয়েছেন। ফলে দেশের অন্তত চিকিৎসার যে বিষয়টি, এটি তারা নিজেদের হাতে নিতে পেরেছেন। এবং আপনি দেখবেন এখন আরো একটা মজার ব্যাপার ঘটবে। এখন এই যে কিছুদিন আগে ডাক্তাররা মার খেত না, দেখবেন এই মার খাওয়া কমে গিয়েছে। কারণ যারা মারতো তারাই মোটামুটি জায়গা মতো গিয়ে বসে পড়েছে। তো এই হচ্ছে অবস্থাটা। আমি মনে করি যে নির্বাচন পেছালে লাভ হবে লীগ, এনসিপি, জামাতের। ফলে এরা চিল মুডে থাকবে, কেউ বিদেশে চিল করবে, কেউ বাংলাদেশে চিল করবে। এবং আপনি দেখবেন ঘুরে ফিরে তারা কিছু কথা বলবে, যার মধ্যে আবার একটু হাওয়া বাতাস দিচ্ছে হচ্ছে বিদেশি সংস্থা। বলেছে 70% জনপ্রিয় এই মুহূর্তে দেশের 70% লোক মনে করে দেশের সবচেয়ে জনপ্রিয় লাগে বেশ 71 আর 69-এর মাঝখানে। তো এরাই 23 সালে বলেছিল যে দেশের 70% লোক মনে করে শেখ হাসিনাই সবচেয়ে জনপ্রিয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লিডার। তো ওদের জরিপ প্রকাশের 1 বছর হওয়ার আগেই সরকারের পতন হয়ে গেল। এই ব্যাপারটা যদি ফিরে ফিরে আসে, যেহেতু হিস্ট্রি রিপিটস ইটসেলফ, তাহলে আমার তো ধারণা 1 বছরের মধ্যে একই ঘটনা যদি আবার ঘটে, তাহলে তো আমি মনে করি যে এই জরিপওয়ালারা দুইভাবে তারা বিশ্বব্যাপী বিখ্যাত হবেন। এক হলো তাদের জরিপ ভুল, ভবিষ্যৎবাণী, এবং আরেকটা হলো এই ভুল জরিপ দিয়ে ভবিষ্যৎবাণী বের হয়। তো এই যে অবস্থাটা চলছে, এইসব জরিপ টরিপ করে আরো অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। আমার কি জানার দরকার আছে এই অন্তর্বর্তী সরকার 100% জনপ্রিয় কিনা? এই অন্তর্বর্তী সরকার যদি 250% জনপ্রিয় হয়, এই অন্তর্বর্তী সরকার অগণতান্ত্রিক, তারা ভোটের মাধ্যমে আসে নাই। এবং জুলাই সনদের প্রধানতম অঙ্গীকার হচ্ছে দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যে সংসদীয় গণতন্ত্র উচ্চ কক্ষ নিম্ন কক্ষে বিভক্ত হবে, এবং সেই বিভক্ত 2 কক্ষের মধ্যে তদারকির মাধ্যমে দেশে আর কখনো স্বৈরাচার জেগে উঠবে না। এই অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার যদি 250% জনপ্রিয় হয়, তারপর এটা অগণতান্ত্রিক এবং ভোটবিহীনভাবে ক্ষমতায় থাকাই এক ধরনের স্বৈরতন্ত্র। তাদের মাঝখানে বসিয়ে কানে কানে শেখায় দেয় যে এতিমের টাকা চুরি করে যদি এমপি হতে পারে, সংসদে যেতে পারে, তাহলে রিক্সাওয়ালা কেন যেতে পারবে না? এরা এই লেভেলের উদ্ভট এবং বেয়াদব। এবং তখনও বেগম জিয়া অসুস্থই ছিলেন, তখন এই কথাগুলো বলেছে। আজকে বেগম জিয়ার জন্য মায়া সৃষ্টি হয়ে এরা বলছে যে ইলেকশনের তফসিল পেছাতে হবে। তো এটাই আর কি। আপনারা দেখেছেন মনে হয় রাজশাহীতে কয়েকটা সমন্বয়ক সাংবাদিকদের বলছে যে আপনারা এখান থেকে বের হন, না হলে তালা দিয়ে দিব। পরে কি হলো, পাবলিক এবং সাংবাদিকরা মিলে এদেরকে দৌড়ানি দিল, পরে মাপও চাইলো। তো এটা হলো এনসিপির জন্য একটা মানে হলো তাদের ভবিষ্যতের একটা সিন, তাদের অবস্থা কীরকম হবে। তাদেরকে পাবলিক দৌড়াবে, ওদের এমন দৌড়াবে ওরা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবে না। হ্যাঁ, এবং এই পুরা নির্বাচনকে কেন্দ্র করে ওরা যে আচরণটা করছে, যে কোনোভাবেই নির্বাচনটা হতে দেবে না, এরকম দফায় দফায়। এবং সামনে ঝুলাই দিছে সংস্কার নামের একটা মূলা, ঠিক আছে? গাধার সামনে যেরকম গাজর দিয়ে গাধারে সারা জীবন দৌড়ায় নেয় না,
তো এরাও বাংলাদেশের জনগণের সামনে সংস্কার নামে মূলা ঝুলাই দিয়া এবার পাবলিক তুমি দৌড়াও, কোনোদিন এই সংস্কারকে পাইবা না। 2011 সালের 9 সালের কথা মনে আছে অবশ্যই, সেই সময় সংস্কারপন্থী এটা একটা গালিতে রূপান্তরিত হয়েছিল। এই সময় এসেও এই সংস্কারপন্থী শব্দটা গালিতে রূপান্তরিত হবে, এবং যেই জুলাই সনদটা বানিয়েছে এটা একটা কনফ্লিক্টিং একটা গণভোট হবে, কারণ কেউই ডিসিশন নিতে পারবে না যে এটা হার পক্ষে ভোট দেওয়া উচিত না নায়ের পক্ষে ভোট দেওয়া উচিত, কারণ দুইটা পরস্পর সাংঘর্ষিক ক্লোজ আছে এখানে। হ্যাঁ, একই সাথে আপনার হলো যেটা কিছু অংশ বিএনপি পছন্দ করে না এবং কিছু অংশ জামাত পছন্দ করে না, এরকম অবস্থা আছে। তাহলে না ভোট দেবে সবাই, না ভোট দিলে কি হবে? তার মানে কি শেখ হাসিনা আওয়ামী লীগ তারা বিজয়ী হয়ে যাচ্ছে এই গণভোটে। তো এই গণভোটটা আওয়ামী লীগের জন্য একটা পজিটিভ গণভোট হবে আমি মনে করি, এবং এই গণভোটের পরে যখন আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ একটা পার্সেন্ট পাবে, শেয়ার পাবে, তাদের মতের প্রতিফলন ঘটবে, তখন দেখবেন যে তারা আওয়ামী লীগ আসছে কেন? তারেক রহমান আওয়ামী লীগ এখানে তো আসবে আসলে তো, কোনো জায়গায় নেই। এই গণভোটের মধ্যেই সব লুকায় আছে। গণভোটে 4টা পয়েন্ট দেখেন, আপনার হলো বিএনপি নেতা কর্মীরা চাইলেও এটাতে হা ভোট দিতে পারবে না, ঠিক আছে, এখানে পারবে না, এইরকম একটা অবস্থা আছে এখানে। আবার কিছু অংশ দেখবেন জামাত বলবে তাহলে আমরাও হা ভোট দেবো না, এরকম আছে। তো সবাই মিলে না ভোট দেবে, তাহলে কি হয়? আওয়ামী লীগ বিজয়ী হয়ে যাবে। তখন আওয়ামী লীগ বলবে যে আমাদের পক্ষে তো 70% জনমত, আমাদেরকে আটকায় রাখে কে, তাই না? তো এটা হলো একটা অবস্থা আর কি। সামনের যে নির্বাচন, এই নির্বাচনটা চাচ্ছে না যারা নির্বাচন ছাড়াই ক্ষমতা এনজয় করছে, নির্বাচন ছাড়াই ভিসি নিয়োগ দিচ্ছে, নির্বাচন ছাড়াই সচিব নিয়োগ দিচ্ছে, নির্বাচন ছাড়াই ডিসি নিয়োগ দিচ্ছে। এগুলোর মধ্যে তো একটা মজা আছে, এগুলোতে টাকা পয়সা লেনদেন হয়, হ্যাঁ, বড় অঙ্কের অ্যামাউন্টের 10 কোটি 20 কোটি টাকা লেনদেন হয়। এই যে সচিবালয় দিচ্ছে না, হ্যাঁ, সচিবালয়ে একজনের নিয়োগের তো 3 কোটি টাকার একটা চেক পাওয়া গেছিল। সেই চেকের সময়ে 7 দিনের একটা তদন্ত করার জন্য টাইম লাইন দেওয়া হয়, যে 7 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। অদ্ভুত বিষয়, যারাই নিয়োগ প্রক্রিয়া জড়িত তারাই তদন্ত কমিটির মেম্বার, এবং 7 দিন টাইম দিছে। এখন 7 দিনের পরে 7 মাস পার হয়ে গেছে, 17 মাস হবে সামনে, কিন্তু তদন্ত প্রতিবেদন এখনো বের হচ্ছে না, ঠিক আছে? তো এটা হলো যারা এগুলোতে এনজয় করছে, মজা করছে, তাদের বুকে চিনচিন ব্যথা করছে, নির্বাচনটা হয়ে গেলে আর কিভাবে খাবে এইভাবে, ওই ব্যথাটা তারা মানতে পারছে না। এখন অজুহাত দিচ্ছে বেগম জিয়ার, যে বেগম জিয়ার অসুস্থতার অজুহাতে তাফসিল পিছাতে হবে, এরকম। তো বিএনপির কেউ বলছে, কিন্তু তাদের পক্ষ থেকে আরেকটি কথা বলা হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার আগেই আরেকটি দল ক্ষমতার দাপট দেখাচ্ছে, এটি জামায়াতের আমির বলেছেন। শুনেন, বাংলাদেশে জামাত একটা অপ্রাসঙ্গিক একটা দল, যাদের জন্য 16ই ডিসেম্বর বিজয় দিবস না, কালো দিবস। আমাদের বিজয় তাদের কালো ইতিহাস। তো এই ইতিহাস যাদের কালো, তাদের কাছে আপনি সাদা প্রত্যাশা করবেন কিভাবে? তাদের নৈতিকভাবে এখানে সরকারে আসা, ক্ষমতায় আসার কোনো অধিকারই নাই, অধিকার নাই, কারণ তারা এই বাংলাদেশটাকে মানে না। এখনও ওদের একটা ওই যে ডাকসু প্রতিনিধি আছে না, সে বলতেছে মুক্তিযুদ্ধ মানে না। এ কেমন বেয়াদবি! মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, সে বলতেছে মুক্তিযুদ্ধ মানে না। তো এগুলো এইরকম ভয়ঙ্কর। এদের তো লিগ্যালি অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার। রাজনীতি এরা করবে কিভাবে? দেখেন, আপনারা বলবেন যে রাজাকার যে শব্দটা এখানে আসে, প্রাসঙ্গিক হয়ে আসে। রাজাকার শব্দটা বলবে রাজাকার তো সবাই মারা গেছে, কিন্তু যে বাচ্চা ছেলেটা বলবে ওই মরে যাওয়া রাজাকারই আমার আদর্শ, ওই বাচ্চাটাকে আপনি রাজাকার বলবেন না? সে নিজেই বলতেছে ওটাই আমার আদর্শ। যে বলতেছে গোলাম আজম তার আদর্শ, সে রাজাকার নাও হইতে পারে, সে মুক্তিযুদ্ধের সময় জন্মই নেয়নি, বাট সে নিজে যদি স্বীকৃতি দেয়, নিজেকে ঘোষণা করে রাজাকারের অনুগত, রাজাকারের অনুসারী, তাহলে তো এই সামগ্রিক বিবেচনায় আমাদের এখানে শাসন ক্ষমতায় ঢোকারই অজুহাত নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা কীভাবে চাঙ্কার ফলে বিরিয়ানি খেয়ে তাদেরকে ভোট দিল, তাদের গ্রেড এতটা নিচে নামলো কীভাবে, এটাই আমি আশ্চর্য হই। ঠিক আছে, আবার আশ্চর্য হইও না, কারণ এই যে বুয়েটে দেখেন আবরার ফাহাদকে যে মারলো, পিটায় মারলো, আশেপাশে চিৎকারের শব্দ যায়নি, কান্নার শব্দ যায়নি, ঘর থেকে বের হয়েছে 2টা স্টুডেন্ট যে আমরা আবরার ফাহাদকে রক্ষা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমের অত্যাচারের চিৎকার বাইরে আসেনি, 2টা স্টুডেন্ট বের হয়ে সেখানে বলছে তাকে রক্ষা করি। তো যারা এরকমভাবে তার ভাইদেরকে মেরে ওখানে হত্যা করা হয়েছে, বাইরে হয়ে দরজা ফাঁক করে দেখে নাই, তাদের কাছ থেকে আপনি আশা করবেন যে তারা বিপ্লবীদের ভোট দেবে? আমি এটা আশা করি না। জি তারেক রহমান, আপনার কাছে আমি আবারও আসবো, এবার আমি তুষারের কাছে আসতে চাই। গতকাল বিএনপির নেতা মির্জা আব্বাস একটি কথা বলেছেন, তারপর থেকেই তার বক্তব্যটি মোটামুটি সারা দেশে আলোচিত এবং ভাইরাল বলা যায়। তিনি জামাতের উদ্দেশ্যে বলেছেন, একটা খারাপ কথা বলতে হয়, আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ, কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আরও দীর্ঘ বক্তব্য তিনি দিয়েছেন। আমি খুব ছোট্ট একটি বিষয় উল্লেখ করলাম যে আসলে রাজনীতিতে বেশ আলোচনা, এক ঢিলে 2 পাখির মতো উনি
এক তালিতে দুইটা গালি দিয়েছেন। এক হলো আওয়ামী লীগকে বলেছেন মানে একটা ভয়ঙ্কর দল, একসঙ্গে দুটো। এবং তারই সাথে সেই ভয়ঙ্কর দলের যে ভয়ঙ্কর ওষুধ, সেই ওষুধটা আবার আরেকটি দলকে দিতে বলেছেন, মানে তারাও সমভাবে ভয়ঙ্কর। তো এটা আসলে পুরনো রাজনীতিবিদ যারা, তারা এরকম সুন্দর করে কথা বলেন। তো তিনি একটা কথা বলেছেন, আমি শুধু এতটুকুই বলবো যে এই কথা ঠিক যে এই মুহূর্তে আওয়ামী লীগের যে অনুপস্থিতি, সেই অনুপস্থিতি এইভাবে জামাতে ইসলামকে প্রায় তারছিড়া করে তুলেছে। এর কারণ হচ্ছে আমি বেশ কিছু বক্তৃতা তাদের দেখেছি, তাদের ঠিক যে ধরনের বক্তৃতা তারা দেন, এই বক্তৃতাগুলো সেই রকম বক্তৃতা না। এই বক্তৃতাগুলি এক ধরনের, আমি মনে করি যে বেশ একটা স্বাধীন, মানে ড্যাম কেয়ার ধরনের বক্তৃতা। এরকম একটা বক্তৃতা আমি দেখেছি, আমি সত্য মিথ্যা জানি না, যে যেখানে তারা বলছেন যে ক্ষমতায় তাদের যেতেই হবে, পুলিশ সবাই তাদের পিছনে সামনে যেভাবে নির্দেশ করবে, উঠবস করবে, বিতর্কিত একাধিক নেতার আমরা বক্তব্য উঠবস করবে। তারপরে তারা মেয়েদেরকে কাজকর্ম ছেড়ে বাড়িতে ঢুকে পড়তে বলছেন, কখনো রানী বলে সম্বোধন করছেন, কখনো বলছেন কাজ করতে হবে না, 5 ঘন্টা কাজ করলে আরো 3 ঘন্টার বেতন দিয়ে দিব, মানে প্রতিদিন বোনাস, 5 ঘন্টা কাজ করে 3 ঘন্টার বোনাস। তো এই ধরনের যে পরিকল্পনাহীন কথাবার্তা, এটা তারা আগে কখনো বলতেন না। আর একটা মজার বিষয় আমি দেখেছি, যে দলের শেষে ইসলামই আছে, সেই দলে অন্য ধর্মের লোকজন বেশ নাকি ইয়েও পাচ্ছেন, নমিনেশনও আমি একটু কথা বলতে চাচ্ছি, মানে নমিনেশনও পাচ্ছেন। তার মানে প্রথমবারের মতো বাংলাদেশের যে একজন ভিন্ন ধর্মের মানুষকে জাতীয় নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে। মানে যদি ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল হয় এবং তারা যদি ধর্মভিত্তিকই হয়ে থাকেন, তাহলে সেইখানে অন্য ধর্মের মানুষের জায়গা পাওয়ার কথা না, তাদের শর্ত অনুযায়ী। কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাতে তারা আপোষ করেছেন। তারা এমনও বক্তৃতা দিয়েছেন যেখানে দেবদেবীর সাথে তুলনা করা হয়েছে। ইসলাম ধর্মে একটি জিনিস আমরা সবাই জানি যে যেন বিশ্বাসের জায়গা কি জানি তর্ক করা হয়েছিল। তাহলে সেই ভিন্ন ধর্মের মানুষ কি সেই বিশ্বাসের সঙ্গে আসতে পারে? তাহলে তার ধর্ম থাকে। তার মানে তারা ইসলামের রাজনৈতিক বিশ্বাস আর ইসলামের ধর্মীয় বিশ্বাসকে আলাদা করে ফেলেছেন, তাই না? তা না হলে কি করে রাজনীতির ইসলামে অন্য ধর্মের মানুষ আসতে পারবেন, আর ধর্মের ইসলামে অন্য ধর্মের মানুষ ধর্ম গ্রহণ না করে আসতে পারবেন না, তাই না? এটা একজন সাধারণ গুনাহগার মুসলিম হিসেবে, আমি একজন গুনাহগার মুসলিম হিসেবে আমার মনে এই প্রশ্নটা জাগে আর কি, যে যেখানে একজন মুসলিম পর্যন্ত একটু পান থেকে চুন খসা বক্তব্য দিলে প্রায় তার শিরচ্ছেদ হওয়ার অবস্থা হয়, সেখানে সম্পূর্ণভাবে ইসলাম ধর্মে অবিশ্বাসী তিনি কি করে একটি ইসলামী ধর্মের পতাকা নিয়ে ইলেকশন করতে পারেন? তো এইগুলা সব স্ববিরোধিতা না? এইগুলি আমাদেরকে দেখতে হচ্ছে। ফলে আমার কেন জানি মনে হচ্ছে যে কথাটা খুব একটা ভুল না, হয়তো বলার ভঙ্গিদের মধ্যে কিছু একটা ভুল থাকতে পারে, কিন্তু মনেই হচ্ছে যে মানে এক ধরনের থাকে না যে কিছু কিছু অসুখ আছে যেটা আপনি নির্মূল করবেন না, কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য রোজ ওষুধ খেতে হয়। যেমন ডায়াবেটিস, যেমন আপনি মনে করেন অ্যাজমা, ইনহেলার নিতে হয়। যেমন ধরেন ক্রনিক ব্রঙ্কাইটিস থাকলে এক ধরনের প্রিভেনশন নিতে হয়। তো এরকম কিছু অসুখ আছে, হাইপার টেনশন রোজ ওষুধ খেতে হয়, ডায়াবেটিস রোজ ওষুধ খেতে হয়। তো এরকম কিছু রোগের মতোই আর কি, হয়তো আওয়ামী লীগ থাকলে হয়তো একটু সংযত আচরণ হতো। জি, তুষারের কাছে আবারও আসবে পর্যায়ে আমি তারেক রহমানের কাছে আসতে চাই। আজকে প্রধান উপদেষ্টা, আজকে না প্রতিদিনই ওষুধ জামাত, ওইটা আমার নির্বাচন নিয়ে প্রতিদিনই সরকারের পক্ষ থেকে নির্বাচনের অগ্রগতি সম্পর্কে, এবং আজকেও প্রধান উপদেষ্টা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের তিনি নির্দেশ দিয়েছেন। নিরপেক্ষ শব্দটি ইদানিং বেশ আলোচিত হচ্ছে, যে আসলে প্রশাসন নিরপেক্ষ কিনা বা নির্বাহী বিভাগ সেভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে কিনা। আপনার কাছে প্রশ্ন, আসলে কি নিরপেক্ষতা থাকবে কি নির্বাচনে এখনকার যে অবস্থা? জি, অনেক ধন্যবাদ। প্রথমত ডক্টর ইউনূস স্যার, আমরা যখন শুরুর দিকে কথা বলেছি, তিনি সহজে নির্বাচন দিতে চাননি, এইটা একটা চরম সত্য ঘটনা। পরবর্তীতে দেশের বিভিন্ন প্রেক্ষাপটে বেকায়দায় পড়ে ধীরে ধীরে নির্বাচনের দিকে যাচ্ছেন। তো এই অবস্থায় তারা এই বেকায়দার কারণে নির্বাচন দেওয়ার দিকেই মুখিয়ে আছেন বা নির্বাচন দিতে চান, কিন্তু এখানে নির্বাচন ছাড়াই ক্ষমতা ভোগ করছে জামাতে ইসলাম এবং এনসিপি। তো তাদের কারণে এমন একটা পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যে নির্বাচন ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং ডক্টর ইউনূসও অস্বস্তিতে পড়তে পারেন। আর সেই ধরনের অস্বস্তিতে যদি পড়েন, তখন ডক্টর ইউনূস ওই ছোট বাচ্চাদের মতো, আমি বলছিলাম তুষার ভাইকে, ছোট বাচ্চারা যেরকম খেলাধুলার মাঝখানে যখন খেলায় হারবে সব ভাঙ্গিয়ে চুড়ে বলে আমি আর খেলবো না,
ডক্টর ইউনূসও এরকম ভেঙে চুরে বলতে পারেন আমি আর খেলবো না, ফুরুত করে চলে যাবেন, তারপরে এরকম ঘটার সম্ভাবনাও আছে। এটা বাংলাদেশের মানুষ অবজার্ভ করছে। কিন্তু বাংলাদেশের জন্য একটা সুন্দর নির্বাচন দরকার, এবং এইসব ভাড়াটিয়া দিয়ে বাংলাদেশ চলবে না। বাংলাদেশে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা তারা যত খারাপ হোক, যত ভয়ঙ্কর হোক, বিভৎস হোক, বাট তারা জনগণের সামনে যায়, জনগণের সাথে কথা বলে, তাদের একটা দায়বদ্ধতা আছে। সেই জায়গাতে সেই রাজনীতিবিদদের হাতেই বাংলাদেশ নিরাপদ, ভাড়াটিয়াদের হাতে না। সেক্ষেত্রে যে প্রশাসনে আপনি বলছিলেন যে বিভিন্ন পক্ষের দলের লোকজন আছে, সেটি আমরা দুই দলের পক্ষ থেকে একই রকমের বক্তব্য শুনেছি। বিএনপি থেকে বলছে জামাতের লোক আছে, জামাত থেকে বলছে বিএনপির লোক আছে। সেক্ষেত্রে আসলে যে আমি এই বিষয়ে বলছি, দেখেন যারা বিএনপি করে তারা সাধারণত প্রকাশ্যেই বিএনপি করে, যারা আওয়ামী লীগ করে তারা প্রকাশ্যে আওয়ামী লীগই করে। এখানে বিএনপির কারা কারা আছে সেটা খুবই দৃশ্যমান। সমস্যা হলো জামাতের গোপন টিম বা গুপ্ত টিম যেটাকে বলে, সেটা সমস্যা। এটা একটা আতঙ্কের বিষয় বাংলাদেশে। প্রশাসনেই ওদের একটা প্যাকেজই আছে এই রিক্রুটমেন্টের, যে কোথায় ঘুষ দিয়ে কীভাবে কাকে ঢুকাতে হবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিসিটাকে ঢুকিয়েছে, তাকে ঢুকানোর জন্য যেখানে যেখানে অর্থায়ন করা দরকার তারা করেছে, দলগতভাবে এই অর্থায়নগুলো করে তাদের লোকগুলোকে সেট আপ করার জন্য। জামাতের তো আসলে মানে আমরা শুনি, জামাতের একটা প্রমাণ কি এগুলো আসলে পাওয়া যায়? এগুলো প্রমাণ আছে। আমি আমার দলের নিবন্ধনের ক্ষেত্রে আমরা মাঠ পর্যায়ে অনেক দেখেছি, এরকমও বলতে শুনেছি যে তারেকরা কিভাবে দলের নিবন্ধন পায় আমরা দেখি। যখন থেকে আমরা জামাতের বিরোধিতা করছি তখন থেকে মাঠে আমাদের সর্বউপস্থিতি থাকা সত্ত্বেও মূল বিরোধিতা আসছে জামাত থেকে। এমনকি যখন আমরা অনশন করছিলাম জামাতের লোকেরা মন্তব্য করতেছিল, তুই অনশন থেকে আর উঠিস না, ওইখানেই মরে যা। ঠিক আছে, তাদের এত মাথা ব্যথা। আমরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি, সকল দলই নিবন্ধন চাওয়ার ক্ষেত্রে তাদের সমর্থক দিয়ে দাবি করে, পোস্ট করে, আদায় করে, বিভিন্ন ধরনের করে। কিন্তু আমরা একমাত্র দল যাদের নিবন্ধন না পাওয়ার জন্য একটা বড় সংঘবদ্ধ আওয়াজ তোলে, ঠিক আছে, যে এদের নিবন্ধন পাওয়া উচিত না। হ্যাঁ, এবং সেই আওয়াজটা অনেক শক্তিশালী। তো যাই হোক, আমরা একটা জিনিস ফেস করলাম যে আমরা আমাদের অস্তিত্ব কারো কারোর জন্য হুমকির,